Yes, sir. Why do you think good grooming is important for a cabin crew? Very important question. You should have to explain, not the reason. Why the good grooming is very important for this profession. Sir, actually, প্রথমত, let me clarify. First of all, you should have to explain the importance of the cabin crew for an airlines. একটা এয়ারলাইন্স এর জন্য ইম্পর্টেন্স কেন, মানে কেবিন ক্রু এত বেশি ইম্পর্টেন্ট না, বিকজ দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য airlines, yeah, that is brand ambassador of this airlines, airlines. because most of the passenger always justify the airlines based on the activities or duties and responsibilities of the cabin crew. কারণ আমরা হচ্ছে কেবিন ক্রুদের ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি দেখে কিন্তু বলে ইউএস বাংলা খারাপ, এই বিমান খারাপ, কেন হয়েছে ওদের কেবিন ক্রু এরকম করছে। আজ পর্যন্ত কখনো দেখছো মালিকের নামে বদনাম করতে? করে ইউএস বাংলার এইচআর ডিপার্টমেন্টটা খারাপ, ইউএস বাংলা বিমানের এইচআর ডিপার্টমেন্ট খারাপ, তারপরে হচ্ছে তোমার যে নবইয়ারের এইচআর খারাপ, এরকম কেউ গালিগালাজ করেছে বা বকাঝকা দিয়েছে? করে নাই। বা সর্বোচ্চ গেলে দ্বিতীয় একজন ব্যক্তি যার কাছে যায় সে হচ্ছে পাইলট। কিন্তু প্রথম ধরেই কিন্তু এই এয়ারলাইন্সটা কেমন এই জাজমেন্টটা করে বেসড অন দ্য ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য কেবিন ক্রু, তাই না? সো এই রিজন গুলো নিয়ে আসতে হবে যে কেন কেবিন ক্রু, প্রথমে কেবিন ক্রু কেন ইম্পর্টেন্ট। গুড গ্রুমিং এর যখন প্রশ্নের উত্তরটা চলে আসবে তখন ফার্স্ট অফ অল আমরা কি বলবো যে গুড গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এটা বলার আগে কেবিন ক্রু কত ইম্পর্টেন্ট একটা এয়ারলাইন্সের জন্য সেটা ব্যাখ্যা দিতে হবে। Okay, sir. বুঝতে পেরেছো? Yes, sir. এই কারণে কেবিন ক্রু এতটা যে ইম্পর্টেন্ট, আর সেই ইম্পর্টেন্সের কারণেই হচ্ছে কেবিন ক্রুকে একটা গুড গ্রুমিং রাখতে হয়, মানে গ্রুমিংটা তাদের গুড রাখতে হয়, বেস্ট রাখতে হয়, কারণ তারা খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য? এয়ারলাইন্সের জন্য। So they are the brand ambassador of the airlines, and people always judge the airlines based on This turn. duties and responsibilities of the cabin crew. So brand ambassador, that's the reason cabin crew always should have to maintain the grooming. So I can say the grooming is very important for this kind of reason. Yes, sir. Everyone, do you understand my point? মানে আমি যেগুলো বলেছি ওই রিজন ঘুরে ফিরে একটাই, কেউ হয়তো সেন্টেন্স এভাবে লেখে, কেউ সেন্টেন্স ওভাবে লেখে, বাট রিজন গুলো আমাদের ক্লারিফাই করতে হবে। সেন্টেন্স তুমি যেভাবে বলো, একটা অ্যাডভান্স ইংলিশ ব্যবহার করতে পারো, নর্মাল ইংলিশ ব্যবহার করতে পারো। যেমন সে বলেছে যে বাই দ্য সার্ভিস অফ দ্য ক্যাবিন ক্রু, আমি বলেছি বেসড অন দ্য ক্যাবিন ক্রুস রেসপন্সিবিলিটি এন্ড ডিউটিস, সেম কথাই বাট ডিফারেন্ট টাইপের সেন্টেন্স। এখন আমাদের মূল রিজনটা কি? এক নাম্বার, কেবিন ক্রু কেন ইম্পর্টেন্ট এয়ারলাইন্সের জন্য, মানে কেবিন ক্রু যে একটা ইম্পর্টেন্ট জিনিস একটা এয়ারলাইন্সের জন্য, সেটা আমাকে আগে প্রথমে হাইলাইট করতে হয়েছে। দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এয়ারলাইন্স, দে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দিস এয়ারলাইন্স, অফ দ্য এয়ারলাইন্স। দিস বললে তো কোনোটা স্পেসিফিক হয়ে যায়, দ্য এয়ারলাইন্স। সো দ্যাটস দ্য রিজন দে শুড হ্যাভ টু মেনটেন দ্য গ্রুমিং। অ্যান্ড এখানে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, এটা তো আমার মানে ইম্পর্টেন্সটা তুলে ধরেছি এয়ারলাইন্সের জন্য, এখানে আরেকটা জিনিস তুলে আনা যেতে পারে, এটা খুবই ইফেক্টিভ হবে। কি? এ গুড গ্রুমিং বুস্ট দেয়ার কনফিডেন্স। একটা ভালো পোশাক নিজের একটা ব্যক্তিত্বের পরিচয় চলে আসে। ভালো পোশাক পরলে নিজের ভেতরে একটা কনফিডেন্স আসে। সরি স্যার, অ্যাটিটিউড গ্রো আপ করবে। এক্স্যাক্টলি, অ্যাটিটিউড গ্রো আপ করবে। এন্ড পজিটিভ অ্যাটিটিউড, এখানে আবার অ্যাটিটিউড আবার দুই রকম আছে, নেগেটিভ পজিটিভ, এটা বলা যায়। ইটস বুস্ট দ্য অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, হ্যাঁ, টু মেইনটেইন দেমসেলফ, তাদেরকে নিজেদের ধরে রাখতে এটা পজিটিভ অ্যাটিটিউড, এটা বের করে। এন্ড দেন দে আর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কেবিন ক্রু, এটা একটা রিজন। এন্ড অ্যানাদার রিজন, দে আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা এটাকে দুইটাকে একসাথে করে ফেলতে পারি যে দে আর রিপ্রেজেন্টেটিভ and also the brand ambassador of the cabin crew. So people always judge the airlines depends on their activities and their looks also. So grooming is very important because it makes our looks better and boost our confidence and attitude, positive attitude also. এই রিজন গুলো টেনে নিয়ে আসতে হবে, মানে বেশি পেঁচাল করার দরকার নাই। জাস্ট মূল রিজন কি? পজিটিভ অ্যাটিটিউড, কনফিডেন্স, রিপ্রেজেন্টেটিভ। এই কিওয়ার্ড গুলো মনে রাখবা, একটা টেকনিক শিখায় দেয়। এই যে এখন আমি যতটুকু এই যে প্রশ্নটার উত্তরটা যেভাবে দিলাম, এর মধ্যে কিওয়ার্ড গুলো কি কি? রিপ্রেজেন্টেটিভ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পজিটিভ অ্যাটিটিউড, কনফিডেন্ট, তাই না? এই চারটা হচ্ছে কিওয়ার্ড। এরপরে জাজমেন্ট। কিসের জাজমেন্ট? কারণ তাদের অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে প্যাসেঞ্জার জাজ করে।
এই 5টা কিওয়ার্ড মনে রাখবা। একটা প্রশ্ন শিখতে গেলে বা বানাতে গেলে বলতে গেলে পুরাটা মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা চিন্তা করো যে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আমি এখানে এই পর্যন্ত সাজিয়েছি। যদি তুমি 5 লাইন সাজাও মনে রাখবা তুমি 2 লাইন বলতে পারবা। যদি তুমি 10 লাইন সাজাও তাহলে 5 লাইন বলতে পারবা। এটা হচ্ছে টেকনিক। এই কারণে ছোট উত্তর শিখবা না, ঠিক আছে? তো এই কারণে তুমি যখন একটা প্রশ্নের উত্তর লিখবা, লিখার পরে 10 লাইন লিখেছো, 10 লাইন যদি তুমি লিখো তাহলে লিখতে পারবা, বলতে পারবে 5 লাইন। তো এইটার মধ্যে কি কি কিওয়ার্ড, যেমন হোয়াই গুড গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এটা কোয়েশ্চেনে ভাইয়া বলছে কি রিপ্রেজেন্টেটিভ, আচ্ছা রিপ্রেজেন্টেটিভ লাল কালি দিয়ে দাগায় রাখি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর লাল কালি দিয়ে দাগিয়ে রাখি। তারপরে হচ্ছে কি পজিটিভ অ্যাটিটিউড, কনফিডেন্স, এরপরে জাজমেন্ট। এই একটা প্রশ্ন যখন কেউ তোমাকে করবে, তোমার মাথায় যাওয়ার সাথে সাথে ওই কিওয়ার্ড গুলো তোমার চোখে ভাসবে। ব্রেন তখন চোখে ভাষা, মানে ব্রেন তখন কি করবে, তোমার চোখে ভাসাবে। আচ্ছা, জাজমেন্টাল, পজিটিভ অ্যাটিটিউড, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ। যখন ওই ওই মেন ওয়ার্ডটা যখন তোমার মাথায় আসবে না, তখন ওই ওয়ার্ডটা দিয়ে তুমি সেন্টেন্স বানায় ফেলতে পারবে, নগদে বানাইতে বলতাম, কথা বলছো? ওই কিওয়ার্ড গুলো মনে রাখলে দেখবো যে নগদে তুমি সেন্টেন্স বানায় ফেলছো। তো এই কারণে আমরা একটা প্রশ্নের উত্তর কখনো মুখস্থ করব না, বারবার বলার চেষ্টা করব, প্র্যাকটিস করব। এরপরে প্র্যাকটিসের জন্য কিওয়ার্ড গুলো মাথায় রাখবো, কিওয়ার্ড গুলো মাথায় রাখবো। কিওয়ার্ড গুলো মাথায় রাখলে দেখবা যে তোমার মাথা থেকে এখানে ফরফর করে বের হচ্ছে। কারণ তোমার পুরো সেন্টেন্স মুখস্থ করার দরকার নাই ভাই, তুমি সেন্টেন্স বানাতে পারো, আমি জানি। না বানাতে পারলে তোমার মাথায় যদি কিছু না থাকতো তাহলে এই পর্যন্ত আসতা না। লিখতে দিলে তো ঠিকই 10 লাইন 15 লাইন বানাবা। তার মানে কি মাথায় আছে বিদায় তো আমি লিখিত সিস্টেমে এটাকে আমি মনে হয় অনেক বড় করতে পারছি। তার মানে মাথায় ঠিকই আছে, কিন্তু এই দিক দিয়ে বের হচ্ছে না। তো এই দিক দিয়ে বের করতে গেলে কি লাগবে? প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের জন্য যখন আমি একটা নোট তৈরি করলাম একটা প্রশ্নের জন্য, তখন আমার কি করতে হবে? ওই কিওয়ার্ড গুলো লাল কালি দিয়ে দাগায় রাখবো, কোনো ডিফারেন্ট টাইপের কালার দিয়ে দাগায় রাখবো। আচ্ছা, এই প্রশ্নটা আসলে এ কিওয়ার্ড। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট 2022-এ ও কি করছে শোনো, আমি যখন এইভাবে মানে বলে দিয়েছি, বলে দেওয়ার পর সে প্রশ্নের উত্তরটা মানে প্রশ্নটার উপরে লিখছে, লিখে শুধুমাত্র কিওয়ার্ড গুলো লিখছে। 5টা 6টা কিওয়ার্ড মনে হয়েছে, ওই 5টা 6টা এইভাবে লিখছে, কোনো সেন্টেন্সে সে বানায়নি। আমি তাকে বললাম তুমি কিভাবে নোট করেছো, কোন একটা ঘটনার প্রেক্ষিতে আমি বলছি যে দেখি তোমাদের নোট গুলা দেখি তো। তখন সে বলে যে ভাইয়া এই যে আমার নোট। আমি বলছি ওমা, সেন্টেন্স তো নাই, সব তো কিওয়ার্ড। তখন সে বলে যে ভাই সেন্টেন্স যদি বারবার পড়ি তখন ওইটাই মাথায় ঢুকে থাকে, মুখস্থ হয়ে যায়। আপনি তো বলছেন মুখস্থ না করতে। আর যেহেতু মোটামুটি ইংলিশ বলতে পারি, বানাতে পারি মাথার মধ্যে, তাই কিওয়ার্ড গুলো যদি মনে রাখতে পারি তাহলে আমি পুরো সেন্টেন্স বানাতে পারি। আমি বললাম যে এটা তো দারুণ একটা আইডিয়া। হ্যাঁ, ও মেয়ে কি করছে, শুধুমাত্র কিওয়ার্ড লিখছে। তার মানে কি প্রথম কিওয়ার্ড কি রিপ্রেজেন্টেটিভ, সেন্টেন্স বানায় ফেলছে। এরপরে কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বানায় ফেলছে। এরপরে কি পজিটিভ অ্যাটিটিউড, কনফিডেন্স, লুকস, তারপরে কি জাজমেন্ট। এগুলো যখন সে বানায় মানে লিখেছে, এটা থেকে সে সেন্টেন্স অটোমেটিক বানাতে পারে। তো এই হচ্ছে টেকনিক। একটা কোয়েশ্চেনের অ্যান্সার মনে রাখার জন্য কিওয়ার্ড গুলো খুব গুরুত্বপূর্ণ।